স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, কাজে যোগ দিয়েছেন ধর্মঘটি ডাক্তাররা। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে রোগবালাই, হাসপাতালে বাড়ছে চাপ, আগাম পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি কম হতো বললেন পানি সম্পদ উপদেষ্টা। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বললেন ফখরুল ভয় নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেকের। এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের রিট হাইকোর্টে খারিজ, জামায়াতের নিবন্ধন ফেরতের খারিজ আপিল পুনরুজ্জীবনের শুনানি 21 অক্টোবর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। দেশের সব হাসপাতালে কমপ্লিট শাটডাউন স্থগিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় চিকিৎসকদের ওপর নেক্কারজনক হামলার নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আটক ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান তিনি। অন্যদিকে চিকিৎসক প্রতি একজন করে নিরাপত্তা কর্মী নিশ্চিত করার সাপেক্ষে 24 ঘন্টার জন্য জরুরি সেবা চালু রাখার ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণার পর আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা হামলাকারীদের আটক করে বিচার ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তাদের চিকিৎসায় ফিরতে আহ্বান জানান। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো এবং এখানে যেই কলেজের প্রিন্সিপালও ছিলেন, এখানে ভিসি ছিলেন, বিওবির ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন। উপদেষ্টা ও হাসপাতাল প্রশাসনের সংবাদ সম্মেলন শেষ হলে দাবি দাবা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিরা। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই দুইটা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এ সময় প্রত্যেক চিকিৎসক প্রতি একজন নিরাপত্তা কর্মী নিশ্চিত করতে পারলে আগামী 24 ঘন্টা কেবল জরুরি চিকিৎসা চালাবেন এবং একই সময়ে হামলাকারীদের গ্রেফতার করে প্রকাশ্য আনার দাবিও তোলেন তারা। গতকাল রাতের একটা ইনসিডেন্ট এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। এমন পরিস্থিতিতে চিকিৎসা নিতে আসা হাজারো রোগী ও স্বজনদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক হোক। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। পানি কমে যাওয়ার সাথে সাথে বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগবালাই। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। স্বাভাবিকের চাইতে অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফেনী সদর সহ বিভিন্ন উপজেলায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। ফেনী জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী ভর্তি হয়েছেন। শিশু, বৃদ্ধ, নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। প্রাথমিক যে ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট আমি নিয়েছি, নামার পরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন মোটামুটি আগে থেকে একটু এখন সুস্থ আছে। চিকিৎসা সেবা দিতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবুও রোগীদের সেবায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন তারা। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। এখন এখানে অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য সহকারে মেনে নিতে হবে। এছাড়াও সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। লক্ষ্মীপুর, নোয়াখালীর মতো চাঁদপুরেও পানিবাহিত রোগবালাইয়ের প্রকোপ বাড়ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শয্যা সংকট তৈরি হয়েছে। সব বেড়ে গেছে অ্যালার্জি, ময়লা পানিতে খেলাধুলা কারণে অনেক অ্যালার্জি বাইরে গেছে, এই কারণে হাসপাতাল আমরা ভর্তি নিয়েছি। বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া ও চর্ম রোগীর সংখ্যা বাড়ছে, যা উদ্বেগের বিষয় বলছেন এই শিশু রোগ বিশেষজ্ঞ। তারা নিরাপদ পানি যদি সংগ্রহ করতে না পারে তাহলে ফিটকিরি দিয়ে
তারপর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করেও হইলেও তারা বিশুদ্ধ পানি পায়। অ্যালার্জি রোগী বেশি পরিমাণে পাচ্ছি, তো আমরা তাদেরকে সেবা প্রদান করছি এবং এই বাড়তি রোগীদের সামলাতে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। দুর্গত মানুষকে বেশি করে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বন্যার পূর্বাভাস পেলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যেত, তাতে ক্ষয়ক্ষতি কম হতো বলে জানিয়েছেন বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে দেশে বর্তমানে খাদ্যের সরকারি মজুদ 19 লাখ মেট্রিক টন উল্লেখ করে এ মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় 14 জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে দুর্গত এলাকার পৌরসভা ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ ওএমএস কার্যক্রম নেওয়া হয়েছে। দেশের সার্বিক খাদ্য সংগ্রহ, মজুদ পরিস্থিতি ও বন্যা দুর্গত জেলাগুলোতে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান খাদ্য সচিব। বোরোতে প্রোডাকশন ভালো হয়েছিল এবং হারভেস্টিং ভালো হয়েছে, যে কারণে খাদ্য পরিস্থিতি মজুদের দিক থেকে খুবই ভালো অবস্থায় আছে। খাদ্যের সরবরাহ চ্যানেল সবসময় চলমান ছিল, তবে এখন একদম স্মুথ আছে, কোথাও কোনো সংকট নাই। বন্যায় এত মৃত্যু কষ্টকর উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে। আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। জাতিসংঘে তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ বাহিনীতে সংস্কার আনা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের ইচ্ছা। এখানে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। 2024 সালে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করাই বিএনপির মূল লক্ষ্য। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। গণতন্ত্রের পাশাপাশি আইনি শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। আমরা আইনের শাসন চাই, আমরা মৌলিক এবং মানবাধিকার চাই। সর্ব আগে সেটা হলো বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই। দুর্নীতি থাকবে না, দখল থাকবে না, সন্ত্রাস থাকবে না, সুশাসন সুনীতি থাকবে, আইনের শাসন থাকবে। যে কোনো ধরনের লড়াই সংগ্রাম অব্যাহত রেখে বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো, এটা আমাদের প্রত্যাশা। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের জানান, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। এখন বাংলাদেশ জাতীয়বাদী দলের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। এদিকে ছাত্র জনতার আন্দোলন এবং বন্যা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুনাজাত করা হয়।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তুলে ধরেন। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের এই কর্মীদের অবদানকে ভুলে গেলে হবে না। আন্দোলনের সংগ্রামে বিএনপির যে সকল নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শক্তি বা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্বৃত্তের হামলায় আহত রেসিডেন্ট চিকিৎসক ডাক্তার ইমরান ও ডাক্তার মাশরাফিকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতে বিএনপির অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। একই সাথে অতীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আক্রান্ত ডাক্তারদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় কোনো সুযোগ সন্ধানী মহলের ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি অনুরোধও জানান রফিকুল ইসলাম। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মিরপুর ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে এ কথা বলেন তারা। আর আগস্ট বিপ্লবে শহীদরা সারা বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন মিলিটারি ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। রেজা খানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি MIST এর 2 ছাত্র শায়াখ আশহাবুল ইয়ামিন ও রাকিবুল হাসান। শহীদদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠানের নবনির্মিত অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ও লাইব্রেরি তাদের নামে নামকরণ করা হয়। পরে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিয় সন্তানকে নিয়ে স্মৃতিচারণ করেন শহীদ ইয়ামিনের পিতা। আমার ছেলে ইয়ামিন এখানে নাকি ভর্তি আছে, এই জন্য আমি খুঁজছি। তো বলছি না, 3 তলা উঠিতে চলে যান। আর ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় দোষীদের শনাক্ত করে কঠিন শাস্তির মুখোমুখি করার দাবি জানান শহীদ রাকিবুলের পিতা। গুলি কে কোথা থেকে করছে আমি বলতে পারবো না, জানি না। তো আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, যে যারাই আমার সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে। এ সময় আমাদের তরুণরা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন MIST এর কমান্ড্যান্ট। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং সাহস যোগাবে। শহীদদের আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের
হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে এ রিট করা হয়। জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনর্জীবিত করার বিষয়ে আবেদনের শুনানির জন্য আগামী 21 অক্টোবর ধার্য করেছেন আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এ দিন ধার্য করেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামীর তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাতের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ হবে। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক সূত্র বলছে 2022 সালের নভেম্বরে পেশাদার কূটনৈতিক মাসুদ বিন মোমেন অবসরে যান, কিন্তু বিদায়ী শেখ হাসিনা সরকার তাকে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে। সবশেষ ছাত্র জনতার সর্বাত্মক আন্দোলনের বিরুদ্ধেও বলিষ্ঠ অবস্থান ছিল তার। আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। যেসব অস্ত্র এবং এর আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2025 সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সরকারি বেসরকারি 2 মাধ্যমে এই কার্যক্রম চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি মাধ্যমে হজে গমনের ছুরা ই-হজ সিস্টেম মোবাইল অ্যাপ থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং আশকোনা হজ অফিসে প্রাক ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। আর বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদের অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করতে হবে। এবছরও 1,27,198 জন পবিত্র হজ পালন করতে পারবেন। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অনিয়ম আর দুর্নীতি কায়েম করেছে স্বৈরাচারী সরকার। এগুলো সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালানো হয়েছে। বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা আশা করি জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা অন্তরে ধারণ করে দেশ পরিচালনা করবেন। যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় আগের সরকার আবর্জনা তৈরি করে গেছে সেগুলা পরিচ্ছন্ন করে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন আপনারা উপহার দিয়ে চিরদিনের জন্য এই জাতির কাছে আপনারা সম্মানিত হবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত 8 সদস্য তদন্ত কমিটির গণশুনানিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনরা অংশ নেয়। তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনার দিন কি ঘটেছিল, কারা জড়িত ও নিখোঁজদের নামের
তালিকা যাচাই বাছাইয়ে গণশুনানি হয়েছে। এতে নিখোঁজ ৭৮ জনের তালিকা পাওয়া গেছে। তবে সংখ্যা আরও বাড়তে পারে এবং সবার বক্তব্য যাচাই বাছাই করে ১০ কার্য দিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন তুলে ধরতে পারবেন বলে জানান তিনি। তদন্ত কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা একটা গণশুনানির আয়োজন করেছি। আমরা এখানে যারা স্বজনহারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি। আমরা এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনাদের বক্তব্য শুনেছি। তো এই সবকিছু বিষয় বিবেচনা করে আমরা আমাদের রিপোর্টটা তৈরি করব। আমরা আজকে সর্বমোট এখানে আমরা ৭৮ জন লোকের স্বজনহারা যাদের তাদের বক্তব্য নিয়েছি। ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে খুলল সুন্দরবনের প্রবেশদ্বার। কর্তৃপক্ষ জানায় আজ উন্মুক্ত হয়েছে পর্যটক, বাওয়ালি, জেলে ও মোবালদের প্রবেশাধিকার। বাওয়ালিরা নির্দিষ্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। বন বিভাগের তথ্য মতে জুন থেকে আগস্ট এই ৩ মাস প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশিরভাগ মাছ ডিম ছাড়ে। এ কারণে ৩ মাসের জন্য জেলে ও পর্যটকদের সুন্দরবনে প্রবেশ বন্ধ হয়ে যায়। শহর জোড়া তারের জঞ্জালে অতিষ্ঠ ময়মনসিংহবাসী। নগরীর হাসপাতাল, আবাসিক ভবন, শপিং মল সহ সবখানেই বিদ্যুতের খুঁটিতে জড়ানো ডিশ লাইন, টেলিফোন কিংবা ইন্টারনেট সংযোগের তার। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে নানা দুর্ঘটনাও। এরপরও সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। তারের জঞ্জাল অপসারণ চেয়ে প্রশাসনের কাছে কোনো সহায়তা পায়নি ফায়ার সার্ভিসও। ময়মনসিংহ থেকে মফিজ উদ্দিনের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ময়মনসিংহ বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে অলিগলির সবখানে বিদ্যুতের খুঁটিতে পেঁচানো রয়েছে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তার। নগরীর চরপাড়া, তাজমহল, নতুন বাজার, টাউন হল মোড় সহ বিভিন্ন স্থানে বিস্তৃত এ তারের জঞ্জাল। নগরীর হাসপাতাল, বাণিজ্যিক এমনকি আবাসিক এলাকাতেও এই তারের জঞ্জালে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। বিদ্যুতের খুঁটি আছে, এগুলোর মধ্যে অনেক তার কুণ্ডলি পাকানো আছে এবং এটা সারা শহর জুড়েই বস্তা বস্তা তার এলোমেলো অবস্থায় তারগুলো নেওয়া আছে। এগুলো দেখা যায় কারেন্টের যে খুঁটিগুলো আছে তার সাথে সংযুক্ত দেওয়া। মূলত আসলে এইগুলো আলাদাভাবে যদি তারা ব্যবস্থা নেয় তাহলে ভালো হবে। তারে আগুন লেগে গেছিল, প্রায় ২-৩ ঘন্টা আগুন চলছে। এখন ওই খাম্বা থেকে এই খাম্বায় নেয়, এই খাম্বায় আগুন লাগলে আরেক খাম্বায় নেয়। আমরা দোকানদারা খুব আতঙ্কিত আছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়হীনতার কারণেই সৃষ্টি হয়েছে এ সংকট। এটি নগরবাসীর জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলেও আশঙ্কা জানান এই নাগরিক আন্দোলনের নেতা। এই জিনিসটি যদি আমরা এখনো পরিকল্পনার ভিতরে না ঢুকাতে পারি, তেমনি এটি দেখতে যেরকম সৌন্দর্য একটা বিষয় এবং একই সাথে সেটি আমাদের অনেক সময় জীবন বিপন্নকারী বিপদ ডেকে আনতে পারে। প্রশাসনকে বারবার তাগাদা দিয়েও এ বিষয়ে কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলে জানালেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এই বিষয় নিয়ে বিভাগ কমিশনের মিটিং এ আমি কথা বলছি, ইভেনকে চিঠিও দিয়েছি, ডিসি মহোদয়কে বলছি, উচ্চ সহকারে মিটিং এ বিবেচনা করছিল, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে আর কোনো কার্যকরী তাদের কাছ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। বিদ্যুতের খুঁটিগুলো তারের জটমুক্ত করতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা নগরবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দে নিজেদের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন দৌলতিয়া ঘাটে ভিক্ষাবৃত্তিতে জড়িত ৫০০ প্রতিবন্ধী। স্ব উদ্যোগে ফুলঝাড়ু তৈরির মাধ্যমে নিজেদের আর্থিক অবস্থার পরিবর্তন করেছেন তারা। আর এ উদ্যোগে সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। জীবিকার তাগিদে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন প্রায় ৫০০ প্রতিবন্ধী। পদ্মা সেতু উদ্বোধনের পর এ রুটে যান চলাচল কমে যাওয়ায় তাদের ভিক্ষাবৃত্তিও বন্ধের উপক্রম হয়। এতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েন এই প্রতিবন্ধী জনগোষ্ঠী। এ অবস্থায় স্থানীয় সমাজসেবা বিভাগের সহায়তায় সবাই একত্রিত হয়ে গড়ে তোলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। এর মাধ্যমে কাশবন দিয়ে ঝাড়ু তৈরি করে ভিক্ষামুক্ত জীবনযাপন করছেন এই প্রতিবন্ধীরা। ভিক্ষাবৃত্তি ছেড়ে মাথা উঁচু করে বাঁচতে চাওয়ার ইচ্ছে শক্তি তাদের জীবন সংগ্রামে নতুন দিগন্তের সূচনা করেছে। এখন তারা খেয়ে পরে বাঁচার পাশাপাশি সচ্ছল হওয়ার স্বপ্নও দেখছেন। আমরা অনেকে আগে ভিক্ষাবৃত্তি করতাম, আর ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে আজকে আমরা ফুলঝাড়ু কার্যক্রম পরিচালনা করি। ফুলঝাড়ু যদি আমরা তৈরি করে বাজারে বিক্রি করতে পারি
তাহলে হয়তো আমাদের জীবিকা নির্বাহ হবে। আমি এখন কর্ম করে খাইতেছি, আমার খুব ভালো লাগতেছে। সরকারের আরও বেশি সহায়তা পেলে ঝাড়ু তৈরির পাশাপাশি লাভজনক হস্তশিল্প পণ্য তৈরি করতে আগ্রহী প্রতিবন্ধী ব্যবসায়ীরা। হস্তশিল্প করতে পারে, মানে সরকারের সহযোগিতা কামনা করতেছি। যদি সরকার আমাদের আরো একটু সহযোগিতা করে তাহলে আমরা মনে হয় যে আরো একটু ভালো চলতে পারবো। উপজেলা প্রশাসন থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে সবসময় তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের এটা মনিটরিং করছি এবং তারা আরো যদি তাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় উপজেলা প্রশাসন থেকে সবসময় তাদের পাশে থাকা হবে। লড়াকু প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সম্ভাব্য সবকিছু করার আশ্বাসও দেন তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পটলের ভালো ফলন হয়েছে। পটলের দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে এসব পটল যাচ্ছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে। সারা বছর পটল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছে কৃষি বিভাগ। শেরপুর থেকে রেজাউল করিম বকুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শেরপুরের ৩টি উপজেলার প্রায় ৯৮% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এসব অঞ্চলে শত শত কৃষক পটল চাষ করে লাভবান হয়েছেন। এসব পটল স্থানীয়ভাবে সবজির চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শ্রীবর্দীর তারাকান্দি এলাকায় চাষি ইব্রাহিম মিয়া ৪০% জমিতে রাসায়নিক সারবিহীন পটল চাষ করে লাভবান হয়েছেন। এখন পর্যন্ত ২৫০০ টাকা থেকে বিক্রি করে এখন পর্যন্ত ১৬০০ টাকা বিক্রি করতেছি। এ পর্যন্ত আমি প্রায় ৩ লক্ষ টাকার উপরে পুরো বিক্রি করছি। আমার খরচ হয়েছিল এখন পর্যন্ত প্রায় ৪০-৪২ হাজার টাকার মতো। পটলের চাষ পদ্ধতি সহজ হয় পটল চাষে আগ্রহ বাড়ছে অনেকের। এর চাষ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কর্মসংস্থানও। এটা দেখে আমরা খুবই সন্তুষ্ট। আমরা চাষি, আমরাও 10 কাঠা জমি পটল আমি নিজেও করবো। ৫৫০ টাকা মতো বেতন দেয় দৈনিক, আর এর মধ্যে আরো লাগে কামলা, আরো খাড়াই নেই সাথে নেই। পটল চাষিদের প্রণোদনা ও পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। গ্রীষ্মকালীন সবজির মধ্যে পটলটা সবসময় বাজারে ভালো দাম থাকে। আমরা সর্বক্ষণিক তাদের পরামর্শ দিয়ে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা ফেরোমন ফাঁদ দিয়েছি, যেখানে মাছি পোকাগুলা সহজে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং জৈব বালাইনাশক হিসেবে আমরা ইকোমেক এবং বায়োটন দিয়েছি, এবং জায়গায় জায়গায় আমরা হলুদ পাতা স্থাপন করে দিয়েছি। কৃষককে আমরা চারা, জৈব সার, জৈব বালাইনাশক, কিউলিওর সহ হলুদ আঠালো পাত সহ বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকি। এবং এছাড়াও প্রদর্শনীযুক্ত কৃষক ছাড়া অন্যান্য কৃষকদের আমরা পটল চাষ করার জন্য বিভিন্ন রকম পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকি। এবার এ জেলায় প্রায় ১৫০ হেক্টর জমিতে পটলের চাষ হয়েছে। আগামীতেও চাষ আরো বাড়বে এমন আশা করছেন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। 2টি ওয়ানডে ও 5টি টি20 ম্যাচ খেলতে চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী এ দল। আসলে সফর সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজটি এ দলের হলেও এই সফরে খেলবেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আগামী 8 সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়াম ও 10 সেপ্টেম্বর কলম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 12 সেপ্টেম্বর থেকে 5 ম্যাচের টি20 সিরিজে মুখোমুখি হবে দুই দল। ফরম্যাটের সব ম্যাচই হবে কলম্বোতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, কাজে যোগ দিয়েছেন ধর্মঘটী ডাক্তাররা। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে রোগবালাই, হাসপাতালে বাড়ছে চাপ। আগাম পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি কম হতো বললেন পানি সম্পদ উপদেষ্টা। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বললেন ফখরুল। ভয় নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেকের। এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের রিট হাইকোর্টে খারিজ, জামায়াতের নিবন্ধন ফেরতের খারিজ আপিল, পুনর্জীবনের শুনানি 21 অক্টোবর। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।